ঢাকাই সিনেমার পরিচিত এক মুখ মেঘলা মুক্তা ক্যারিয়ারের শুরুতে তেলেগু সিনেমা সাকালা কালা ভাল্লা ভুরুতে আসেন আলোচনায়। এবার দেশের ওটিটি প্ল্যাটফর্মে নিজেকে তুলে ধরলেন ভিন্ন রূপে। আলোচনায় এলেন চক্র 2 ওয়েব সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করে। কোন পথে হাঁটতে চান তিনি, কী কাজ আসছে তার, কেমন ছিল চক্র 2 এর যাত্রা, সবকিছু জানাতে আজ আমাদের সাথে অতিথি হয়ে আছেন মেঘলা মুক্তা। ওয়েলকাম টু স্যান্ডেলিনা শোবিজ টুনাইট। আপু কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো খুব ভালো আছি। কেমন সাড়া ফেলছে চক্র 2? ও মাই গড, ম্যাসিভ। মানে আমি ভেবেছি যে এটা খুব ভালো একটা প্রজেক্ট হয়েছে, এবং হয় না নিজেরা তো একটা এক্সপেকটেশন থাকে যে ভালো হচ্ছে, কিন্তু এত সুন্দর সাড়া ফেলবে এটা আমার জন্য অনেক বেশি সারপ্রাইজিং। সব থেকে বেশি প্রশংসা কে করছে বা কারা করছে? অডিয়েন্স প্রচুর পরিমাণে প্রশংসা করছে। মানে আমি এতটা এক্সপেক্ট করিনি যতটা প্রশংসা আমি পাচ্ছি। আর কোনো সমালোচনা? সমালোচনা তো থাকবে, আলোচনা সমালোচনা মিলেই একটা কাজ হয়, কিন্তু সমালোচনা আসলে অনেক কম হচ্ছে। আপনার কাজে সব থেকে বেশি সাপোর্ট কে দেয়? ফ্রেন্ডস অর ফ্যামিলি, অর যদি ফ্যামিলির মধ্যে হয় তাহলে কারা? আমার ফ্যামিলি অলওয়েজ আমার কাজকে সাপোর্ট করে, এক্সেপ্ট মাই ড্যাড। মানে আমার বাবা আগে করতেন না, বাট এখন অনেক করেন। এছাড়া আমার আম্মু, আমার ফ্যামিলি মেম্বার যারা আছে, আমার বোন, এভরিওয়ান। সো আর আমার ফ্রেন্ড সার্কেলও হিউজ সাপোর্ট করে আমাকে। মানে বাবা আপনার কাজটি দেখে কি বলেছে এবার? বাবা দেখেইনি এখনো। তাই? না। মা দেখেছেন? হ্যাঁ, মা দেখেছে। কি বলেছে? মা অনেক ভয়ে ভয়ে দেখেছে। মা প্রথমে দেখতে চায়নি, কারণ সে আসলে একদমই ভায়োলেন্স দেখতে পারে না। নর্মাল যে ক্রাইম গুলো হয় বা মুভিজে একটু ক্রাইম দেখায়, মার্ডার দেখায়, সে সেগুলোই নিতে পারে না। তো মা আমার বোনের সাথে, দুলা ভাইয়ের সাথে বসে দিনের বেলায় সবার সাথে বসে তারপরে খুব সাহস করে প্রজেক্টটা দেখেছে, এবং সে আমাকে বললো, আচ্ছা তোমাকে নেগেটিভ ক্যারেক্টার তো আসলে খুব ভালো লাগে, আমার মেয়ে এরকম শয়তানি করতে পারে। এক কথায় চক্র 2 কি বলবে, কি গল্প বলবে? ইটস আ ডার্ক সাইকো থ্রিলার, এবং আমাদের আশেপাশে ঘটছে এমন একটি ঘটনা। আর হেটার্সদের কিভাবে ফেস করেন? আমি দেখি না। তাই? হ্যাঁ, পাত্তাই দিই না। নিজের সৌন্দর্য কিভাবে ধরে রাখছেন, কিভাবে স্কিন কেয়ার আর পার্সোনাল কেয়ার গুলো করা হচ্ছে? আমি অনেক বেশি হেলথ কনসিয়াস। সেই জায়গা থেকে আমি আসলে চেষ্টা করি জাঙ্ক ফুড না খাওয়ার। এটা একটা খুব মানে বেসিক এবং মেইন একটা রিজন আপনার স্কিন ভালো থাকার। হোমমেড ফুড খাওয়া হয়? আমি হোমমেড ফুড খাই, আমি বাইরেরও খাবার খাই, এমন না যে খাই না, বাট সেটা যদি একদমই বাইরের, মানে আমি স্ট্রিট ফুড খাই, সেটা 6 মাসে একবার খাবো। বা ধরেন আমি একটু চটপটি ফুচকা খেতে ইচ্ছা করলো, সেটা 3 মাসে একবার, ওভাবে না যে এভরিডে খাবো। আবার যেদিন খাচ্ছি সেদিন আমি ব্যালেন্স করি, আমি প্রচুর পানি খাই, প্রচুর মানে মানে নিজেকে হাইড্রেটেড রাখি, এবং নর্মাল যে রুটিনগুলো আছে, ক্লিনজিং, ময়শ্চারাইজিং, সানব্লক অবশ্যই আমি ইউজ করি, এগুলোই। যেহেতু আপনার ক্যারেক্টারটি নেগেটিভ, নিজের সাথে কতটা মিল? একদমই নাই, তাই? একদমই নাই। যারা আমাকে চেনে, আমার পরিচিত মানুষ আছে, আমার ফ্যামিলি, আমার খুব ক্লোজ ফ্রেন্ডস, ইনফ্যাক্ট মানে যারা চেনে, মানে আপনি যদি আজকে আমার সাথে কিছুক্ষণ কথা বলেন, আপনি বুঝবেন যে চক্র 2 যদি দেখে থাকেন বা দেখেন, আপনি বুঝতে পারবেন যে এটা আসলে নর্থ অ্যান্ড সাউথ, মানে কোনো মিল নাই। যেহেতু এটা একটি থ্রিল টাইপের মুভি, তো এটার জন্য সিরিজ, এটা ওয়েব সিরিজ, রাইট। তো এটার জন্য কিভাবে প্রিপারেশন নিয়েছেন, যেহেতু আপনার নেগেটিভ রোলটা একদম ভিন্ন আপনার ব্যক্তিগত ক্যারেক্টার থেকে? জি জি। তো কিভাবে তৈরি করেছেন নিজেকে? এইটা আসলে আমাদের, এইটার পুরো ক্রেডিট যায় হচ্ছে আমার ডিরেক্টর ভিকি জায়েদ। আমাদের যতজন ছিলেন এই প্রজেক্টটাতে, এই সিরিজে, মানে আমাদের 18টি গুরুত্বপূর্ণ চরিত্র আছে, 18 জনকেই আমাদের ডিরেক্টর আসলে অনেক আগে থেকে স্ক্রিপ্ট দিয়ে, উনি আসলে কার ক্যারেক্টার ওয়াইজ কোন কোন ডকুমেন্টারিজ, মুভিজ, বা হয় না বাইরের কোনো সিরিজের এই ক্যারেক্টারটা আপনি একটু দেখবেন, বা অনেক বই পড়া, মানে উনি সবাইকে ধরে ধরে ওই মানে 1-2 মাস আগেই আসলে দেখিয়ে দিয়েছেন। যেমন আমি শুধু আমার ক্যারেক্টারটা বলি, আমার ক্যারেক্টারটা আমি জানি যখন আমার কাছে স্ক্রিপ্ট আসলো যে এটা নেগেটিভ একটা ক্যারেক্টার, আমি জিজ্ঞেস করার আগে ভাইয়া আমাকে মোটামুটি আপনি এই মুভিগুলো দেখবেন, এই সিরিজগুলো দেখবেন, এবং এই ডকুমেন্টারিজগুলো ফলো করবেন। তারপরে তো ওই আমরা মানে আমরা সবাই দেখা যেত তাকে একটু অ্যাক্টিং করে দেখাতাম, বা বলতাম চোখটা কি এভাবে রাখবো, মানে মোটামুটি উনি যে হোমওয়ার্ক বলবো, বা উনি আমাদেরকে যেই কাজগুলো দেখতে বলেছেন, এক্সারসাইজগুলো করতে বলেছেন, আপনার কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে চোখের কথা বলা, কতটুকু মাউথ ওপেন করে কথা বলবেন, ঘাড় নাড়বেন, সবকিছুই কিন্তু একটা এক্সারসাইজ আছে। তো ওই সব কিছু করার পরে মোটামুটি আমরা রেডি হয়েই আসলে সেটে গিয়েছি। 18 জন চরিত্রের সাথে কাজ করেছেন, তারা খুবই এক্সপিরিয়েন্সড। তো তাদের সাথে কাজ করে কেমন লেগেছে আপনার? ফ্যান্টাস্টিক।
মানে ফ্যান্টাস্টিক, দুর্দান্ত। আমাদের সিনিয়ররা যে এত ভালো, আমি কখনোই আমার কোনো মানে আমি খুব কম কাজ করেছি, বাট যে কটা কাজ করেছি আলহামদুলিল্লাহ, যতজন সিনিয়রের সাথে আমি কাজ করেছি দে আর সো ওয়েলকামিং, সো মানে কি বলবো, এত সুন্দর করে তারা আসলে জুনিয়র যারা আছেন তাদেরকে এত সুন্দর করে ওয়েলকাম করেন এবং শিখিয়ে দিচ্ছেন। কোনো এক জায়গায় গিয়ে মনে হয়নি যে কম্পিটিশনের একটা বিষয় আছে, হয় না? অনেকে বলে মেকআপ রুমে নাকি কম্পিটিশন হয়, কোথায় হয়? আমরা তো জেলড হয়ে গল্প করে টোরে মানে মানে কিভাবে যে কাজটা করে ফেলছি আমরা সবাই মিলে। এবং অনেকে বলেন যে 3জন নারী অভিনেত্রী, 4জন নারী অভিনেত্রী বা 2জন নারী অভিনেত্রী একসাথে থাকলে নাকি কাজ করে না। এখানে বাঁধন আপু ছিলেন, এখানে মৌসুমী মৌ ছিলেন, এখানে দোয়েল ছিলেন, এখানে মারিশা ছিলেন, তো মোমেনা আপা ছিলেন। তো সবাই মিলে সিনিয়র জুনিয়র আমরা সবাই একই সাথে মেকওভার করতাম এবং মেকআপ করার পরে আমরা একই সাথে বসতাম, আমরা আমাদের স্ক্রিপ্ট রিড করতাম। তারপরে হচ্ছে বাঁধন আপু এত সুন্দর করে দেখিয়ে দিত, প্রথম দিকে ভয় লাগতো, বাট উনি এত সুন্দর করে মানে ওয়েলকামিং একটা ব্যাপার ওনার মধ্যে। দেন প্রতিটা সিন করার সময় বাঁধন আপু মানে আল্লাহ খুব সুন্দর হচ্ছে, মানে এই যে সিনিয়রের কাছ থেকে আপনি একটা প্রশংসা Support, পাচ্ছেন, হ্যাঁ। সাপোর্ট পাচ্ছেন, এটা তো অটোমেটিক আপনাকে বুস্ট করে দিচ্ছে। হ্যাঁ। তো ওই বুস্টটা শুধু বললাম না, সবাই তৌসিফ ভাইয়া থেকে শুরু করে, তৌসিফ ভাইয়া তো খুবই হেল্প করেছেন আমাকে, সবাই ইচ অ্যান্ড এভরিওয়ান, মানে হ্যাটস অফ। আমার আসলে আমি খুবই লাকি। এরপরও তো অনেকে বলে ইন্ডাস্ট্রিতে পলিটিক্স হয়, এই ধরনের কোনো কিছুতে শিকার হয়েছেন আপনি? পলিটিক্স হবে সব জায়গায়, এটা শুধু ইন্ডাস্ট্রিতে হয় না। আপনি ভার্সিটিতে পলিটিক্সের শিকার হননি, আপনি জব সেক্টরে যান না, আপনার প্রমোশনে পলিটিক্স করতেই হবে। কোন জায়গায় পলিটিক্স হয় না? পলিটিক্স এখানেও হচ্ছে, এবং পলিটিক্সের শিকার যদি আমি না হই তাহলে তো এখানে আমি আসতে পারছি না। কিভাবে ওভারকাম করেছেন? ওভারকাম আসলে অটোমেটিক হয়ে যায়, কারণ কারোর সাথে যখন কথা হচ্ছে, ব্যাটে বলে হচ্ছে না, তারা হয়তো বা পলিটিক্স করে সর্বোচ্চ কি করতে পারবে, আপনাকে না নিয়ে তাদের একজনকে নিচ্ছে। তো আমার যদি রিজিক আসলে ওখানে না থাকে, আমি এটাতেও বিশ্বাসী, আমাকে কেউ কখনো আসলে ওই কাজটা দিতে পারবে না। অন্যের রিজিক আপনি নিতে পারবেন না, আপনার রিজিক যেখানে আছে সেখানে। এটাতে আমি খুবই বিশ্বাস করি। তো আমার রিজিক দেখেন এতদিন পরে এখানেই ছিল। আমি যখন চক্র করি, নোবডি নোজ, কেউ জানে না যে আমি চক্র করছি। ইনফ্যাক্ট আমাদের আর্টিস্টের মধ্যে অনেকে জানে না যে এই ক্যারেক্টারটা আমি করব। আমার ফ্যামিলি মেম্বার জানে না, আমি কাউকে বলতে পছন্দ করি না, কারণ আমি দেখেছি কোনো একটা কাজ আগে ভাগে বলে দিলে কোনো একভাবে সেটা নজর লাগে না, কি হয় কাজটা হয় না, বন্ধ হয়ে যায়। মানে আমার কাছে মনে হয় আমার হয় না। তো আমি এই জন্য কাজের ব্যাপারে আমি আসলে কাউকে খুব একটা বলি না। এবং চক্র ফুললি কমপ্লিট হয়েছে, রিলিজ হওয়ার আগে পিপল গট টু নো, অডিয়েন্স গট টু নো, যে আমার ফ্রেন্ডরাও জানতে পেরেছে আচ্ছা আমি এরকম একটা ওয়েব সিরিজ করে ফেলেছি। সেটা করার পরে সেম থিং আমি যখন তেলেগুতে গিয়েছি মুভি করেছি, সেম থিং আমি যখন বাংলাদেশে পায়ের ছাপ করেছি, সব ক্ষেত্রে আমি খুব সাইলেন্ট কাজ করি, রিলিজের সময় গিয়ে মানুষ জানতে পারে। এটা কিন্তু এক ধরনের সারপ্রাইজ। সারপ্রাইজ। এবং আমার কাছে মনে হয় যে হয় না, আপনার কাজ বা আপনার সাকসেসগুলো নিজের মধ্যে রাখুন যতটুকু বলা দরকার, এছাড়া বলা দরকার নাই। তেলেগুর গল্প শুনবো, কিন্তু এর আগে জানতে চাচ্ছি চক্র 2-তে কিভাবে যুক্ত হয়েছেন? আমি আসলে ভিকি ভাইয়ার অনেক বড় একজন ভক্ত। আমি ছোটবেলা থেকেই মানে হয় না একটু থ্রিলার, সাইকো থ্রিলার, ডার্ক, একটু হরর, এই ক্রাইম মানে মার্ডার মিস্ট্রি, এই টাইপের জনারের কাজগুলো দেখতে পছন্দ করি। মানে রোম্যান্টিকও পছন্দ, এটা তো মানে সবারই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম অ্যাকশন বা অন্য কোনো জনারের কাজ বলার চেয়ে আমি থ্রিলার জনারটা পছন্দ করি। তো বাংলাদেশে যখন আমি কাজ দেখা স্টার্ট করেছি, তখন দেখলাম মানে মোটামুটি ভিকি ভাইয়ার সবগুলো অনেকগুলো প্রজেক্ট দেখার পর আমি জানতে পেরেছি সবগুলো প্রজেক্টই একজন ডিরেক্টরের, ভিকি জায়েদ। তো আমি সেখান থেকে ভাইয়ার সাথে পরিচয় হওয়া। আমার বাংলাদেশের প্রথম কাজ পায়ের ছাপও হচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের। তো সেই জায়গা থেকে আমার ভিকি ভাইয়ের সাথে আইস্ক্রিনের যখন লঞ্চটা হলো, তখন আমার তাকে আমি দেখেছিলাম। দেন তার সাথে আমার কথা বলা, আমি নিজে থেকে ভাইয়াকে নক করেছিলাম, ভাইয়ার কাজ আমার খুব পছন্দ। তো সেইভাবে ভাইয়ার সাথে যুক্ত। এবং তারপরে ভাইয়া আমাকে একদিন বললেন আপনি চক্রটা দেখেন, চক্র 1 যেটা। তা আমি জানতাম না চক্র 2-র জন্য সে আমাকে মাথায় রাখছেন দেখার জন্য। তো ভাইয়ের সাথে যখনই আমি দেখা হতো, কথা বলতাম, তখন আমাদের মধ্যে অনেক মানে ভাইয়া অনেক বেশি ইনফরমেটিভ, মানে এত নলেজ ওনার সব জায়গায়। কিন্তু এই জায়গাটা, এই সাইকো থ্রিলার অর ডার্ক জনার, এত নলেজ ওনার অনেক। সো ভাইয়ের সাথে আমি কথা বলতে গিয়ে কিছু হয় না, এক্সপিরিয়েন্স শেয়ার করা বা নলেজ এক্সচেঞ্জ যেটার বিষয় আছে সেটা করছিলাম। তো হঠাৎ করে উনি আমাকে বললেন আপনি চক্রটা দেখেন, চক্র ভালো লাগবে।
তো তখন আমি মোটামুটি তার সব কাজই দেখে ফেলেছি, চক্র আমার দেখা হয় নাই। দেন আমি আইসক্রিম নামিয়ে চক্র তাড়াতাড়ি দেখলাম, দেখার পর ভাইয়ের সাথে শেয়ার করলাম, হ্যাঁ আমার তো খুব ভালো লেগেছে। তারপর ভাইয়া বললেন যে আমি আপনাকে একটা স্ক্রিপ্ট দিব, আপনি পড়েন, দেখেন আপনার কেমন লাগে। তা আমি পড়ে দেখলাম উনি আমাকে মাথায় রেখেছেন যে চক্র 2 এর জন্য, এবং আই গট সারপ্রাইজ যে আমার সাথে যারা দেখা করেন তারা, মানে আমার সাথে যে ক্যারেক্টার যায়, আমি যেটা মনে করি নেক্সট ডোর গার্ল আর একটু বাবলি ক্যারেক্টারগুলো, অথবা পায়ের ছাপে ছিল একজন নারীর সংগ্রামের একটা গল্প, ওকে, বাট উনি আমাকে এত ডিফারেন্ট একটা ক্যারেক্টারে চিন্তা করে স্ক্রিপ্টটা আমাকে দিয়ে ফেলেছেন, এটা আমার জন্য খুবই সারপ্রাইজিং ছিল। এইভাবে শুটিং কোথায়, কোন স্পটে হয়েছিল? অনেক জায়গায়, আমাদের লোকেশন ডিসক্লোজ করা মনে হয় ঠিক হবে না, বাট ঢাকার ভেতরেই অনেক লোকেশনে আমাদের হয়েছে, কক্সবাজারে হয়েছে, তো অনেক লোকেশন। শুটিং এর কোনো ঘটনা মনে পড়ে, কোনো স্পেশাল অথবা কোনো চ্যালেঞ্জিং, যেহেতু এটা থ্রিল টাইপের সিরিজ? সব ক্যারেক্টারই আমার জন্য চ্যালেঞ্জিং ছিল, কারণ হচ্ছে এটা আমার ব্যক্তি মেঘলার বাইরে গিয়ে একটা ক্যারেক্টার, তো হয় অন্য ক্যারেক্টারগুলো ওকে পড়ছি, বুঝে যাচ্ছি এবং করাটা ইজি, বাট এমন একটা ক্যারেক্টার যেটাতে আপনি নেগেটিভ, এবং শুধু নেগেটিভ না, ইউ হ্যাভ টু বি ইউনো, মানুষ যেন আপনাকে দেখে ভয় পায়, ওই লুকটা। অ্যাট দ্য সেম টাইম কিছু জায়গা ছিল মানুষ যেন আপনাকে দেখে একটু ডিসগাস্ট ফিল করে, ক্রিপি ফিল করে। ইটস নট দ্যাট ইজি, মানে আমি আপনাকে হাসালাম বা আমি কানলাম, বাট আমার আপনাকে ভয় দেখাতে হবে, সো আমার চোখের একটা ল্যাঙ্গুয়েজ আছে। তারপরে আপনার হাসিটা আসলে খুব একটা ভিলেন হাসি না, কিন্তু একটু ক্রিপি ভিলেন, মানে মানে এখানে তো আমি মোটামুটি দেখা, মানে যারা চক্র একটু মিস্ট্রি টাইপ, হ্যাঁ মিস্ট্রি, তো এই জায়গাটা হচ্ছে আমার হাসিগুলো থাকবে। আর এখন চক্রের 1 সপ্তাহ হয়ে গেছে, তো সবাই জানে আমি মোটামুটি এখানে নেগেটিভ একটা ক্যারেক্টার করছি। এটা আসলে মানুষের মধ্যে যে শয়তান আছে, ডেভিল আছে, সেটা বের করা। সো ওই হাসিটা কিন্তু আপনার নর্মাল ভিলেন হাসিও না, ওই হাসিটা হতে হবে একটু ক্রিপি, অ্যাট দ্য সেম টাইম ভিলেন। সো ইট ওয়াজ ডিফিকাল্ট, বাট ভাইয়া যেসব এক্সারসাইজগুলো দিয়েছেন, দ্যাট হেল্পড মি। আর আমাদের এই চক্র করতে গিয়ে মোটামুটি অনেক 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 অদ্ভুত ঘটনা ঘটেছে, মানে আমাদের সাথে একটু ভৌতিক, হ্যাঁ আমাদের সবার সাথে কোনো না কিছু ভৌতিক ছিল, কোনো প্রিভিয়াস কোনো কাহিনী ছিল? ট্রাস্ট মি, আপনার এরকম একটা গল্প, আমি জানি না আপনি চক্র দেখেছেন কিনা, তার মধ্যে এনভায়রনমেন্টটা ওরকম, আশেপাশে লাইটিং ওরকম, কোনো কিছু না ঘটলেও আপনার কাছে মনে হবে ঘটছে। আপনি যখন স্ক্রিপ্টটা মানে আমাদের মধ্যে অনেকে স্ক্রিপ্ট পড়ার পর আমরা আওয়াজ শুনতে পেয়েছি। আমি নিজেই তো একবার মানে শুটিং চলাকালীনে অবস্থায় ড্রাইভ করছি, আমার সামনে একটা যত কুকুর আসে, যত বিড়াল আসে, সব ব্ল্যাক কালারের, এবং আপনি বিলিভ করবেন কিনা, জাস্ট 2 দিন আগে আই ওয়াজ ভেরি ফাইন, আমি একটা ইন্টারভিউ দিয়ে ব্যাক করছি, মানে আমাদের সাথে কিছু না কিছু ঘটছে, সবার সাথে ঘটছে। ইন্টারভিউ দিয়ে আসছি, সেই ইন্টারভিউতে আমার চোখের এক্সপ্রেশনে খুব প্রশংসা করা হলো। ইন্টারভিউটা শেষ করে আসার পথে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, এবং 3 দিন আমার চোখটা এভাবে বড় করে ব্যান্ডেজ করা ছিল। কালকে সকালে এই ব্যান্ডেজটা খুলেছে, এবং আমি আর একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে গেলাম, এবং আজকে আপনার সাথে আমি ইন্টারভিউ দিচ্ছি। তো এরকম কিছু না কিছু ঘটছে সবার সাথে। ওয়াও, মানুষের মনের মধ্যে কি আসলে শয়তান আছে? সবার মধ্যে আছে, কার মধ্যে নাই বলেন, সবার মধ্যে আছে, প্রকাশ করা বাকি। যেহেতু এটা নেগেটিভ ক্যারেক্টার, কিভাবে ক্যারি করেছেন বা কতদিন সময় লেগেছে প্রিপারেশন নেওয়ার জন্য? আমি 2 মাস সময় পেয়েছি প্রিপারেশন নেওয়ার, এবং আমি লিটারেলি 2 মাস ধরে প্র্যাকটিস করেছি, এক্সারসাইজ করেছি যে এক্সপ্রেশন কেমন হবে, আমি কতটুকু চোখের পলক ফেলবো, কিভাবে ডায়লগটা দিলে ভালো হয়। আমি জানি না কতটুকু জাস্টিফাই করতে পেরেছি, এখন পর্যন্ত সবাই খুব ভালো বলছে, বাকিটা আপনারা দেখে বলতে পারবেন। তো রেডি হতে আমার 2 মাস সময় লেগে গেছে। এই সিরিজটি করে প্রাপ্তির খাতায় কি যোগ হয়েছে আপনার? ও মাই গড, আমি যে ভার্সেটাইল, প্রাপ্তির খাতায় আমি এটা বলতে পারবো যে আই ক্যান প্লে এনি রোল নাও। আপনার কোনো নতুন কাজ সামনে আসবে এরপর, অ্যানাদার কোনো এরকম থ্রিল টাইপের, বা এটার পর কোনো অফার পেয়েছেন কিনা আরো ভৌতিক টাইপের কিছু? এটা না বলি, ডেফিনেটলি আরেকটা কাজ সামনে আসবে যেটা অডিয়েন্স দেখতে পাবে, এবং সেটা খুব দ্রুত আসলে অ্যানাউন্স হোক। আমার মনে হয় অ্যানাউন্স হওয়ার পরে কোনো কিছু বলা ভালো, আর কাজ তো করবোই। আপনি বাস্তবে ব্ল্যাক ম্যাজিক যেগুলা সিরিজে দেখিয়েছে ভৌতিক টাইপের, এগুলো বিশ্বাস করেন?
দেখেন কুফরি কালাম তো আছে, আমি মুসলিম, আমি এটা বিলিভ করতে রাজি যে দেয়ার ইজ সামথিং এক্সিস্টেন্স আছে ব্ল্যাক ম্যাজিকের। সেটা শুধু মুসলিম সাইড থেকে না, আমি সব সাইড থেকেই জানি যে ব্ল্যাক ম্যাজিক বলে জিনিসটা আছে, কুফরি কালামও আছে। আই ডু বিলিভ ইন নাজার। আমার কাছে মনে হয় নাজার লাগে, কারণ আমার জাস্ট 3 দিন আগেই নাজার লেগে গেছিল। মানে আমি বিলিভ করি মানুষ আপনাকে বদ নজর দেয়, নজর লেগে যায়, এটাতে আমি বিলিভ করি অনেক বেশি। আছে, হ্যাঁ, বিলিভ আছে। চক্রর ব্যাপারে তো কথা বলবোই, এর আগে জানতে চাচ্ছি আপনার পায়ের ছাপ কি এখনো আছে? হ্যাঁ, থাকবে না কেন? একবার পায়ের ছাপ ফেলেছি মানে এটা তো আছেই। সেটা আছে দেখেই তো আজকে আমি আপনার সামনে চক্র নিয়ে হাজির হতে পেরেছি। সেই শুটিং এর দিনগুলোর কথা মনে পড়ে কেমন ছিল? অফকোর্স ফ্যান্টাস্টিক। প্রথমত বাংলাদেশের প্রধান চরিত্রে আমার প্রথম কাজ ছিল পায়ের ছাপ। মিউজিকের দিক থেকে আমরা 3টা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি এবং আমার নামও আসলে অভিনেত্রীর যে দৌড়টা ছিল ন্যাশনালের, সেখানেও আমার নাম গিয়েছে, নমিনেশন পেয়েছি। সো এটাই আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। এবং আমার মনে আছে আমার ডিরেক্টর সাইফুল ইসলাম মান্নু ভাইয়া আমার যেহেতু বাংলাদেশের প্রধান চরিত্রে মানে প্রথম কাজ, আবার পুরোটাই নারী কেন্দ্রিক কাজ ছিল, তো একটু ডিফিকাল্টিস ছিল। তো ভাইয়া, আমার মনে আছে ভাইয়া আমাকে যখন প্র্যাকটিস করাচ্ছিলেন, ভাইয়া একটা স্কেল নিয়ে বসতো এবং স্কেল দিয়ে আমি 2-3টা বাড়িও খেয়েছি, ভাই আমাকে মারও দিয়েছে, মানে পারফেক্ট হচ্ছে না কেন। তো ওই জায়গাটা পারফেক্ট করার জন্য ভাইয়া যখন আমার সাথে রিহার্সাল করতে বসতো, ভাই একটা কাঠের স্কেল নিয়ে বসতো, বসে মার দিত। এবং আমার কাছে মনে হতো এমন কেন একজন ডিরেক্টর এভাবে মারে। সেই মায়ের খাওয়া কি কাজে দিয়েছে? হ্যাঁ, অনেক কাজে দিয়েছে। কিছু কিছু জায়গা আছে যেখানে শুটিং করার পরে ভাইয়া বলেছে তুমি এখানে অনেক ভালো করেছো, মানে এখানে তোমার অভিনয় খুব ভালো হয়েছে, তোমার মাসেল পর্যন্ত কথা বলেছে। কিছু জায়গায় ভালো, খুব পচা হয়েছে অভিনয়, মানে আরেকটু প্র্যাকটিস করানো দরকার ছিল। তো ডেফিনেটলি কাজে দিয়েছে। আপনার কাজের মান তো শুরু থেকেই ভালো ছিল, মাঝখানে মনে হয় অনেকটা ব্রেক গিয়েছে কেন? ওই যে ব্যাটে বলে মেলেনি, হয়তো বা আমার কাছে স্ক্রিপ্ট এসেছে, সেটার সাথে আসলে অনেক কিছু আসলে ব্যাটে বলে মেলে না, কাজ করা হয় না। আর আমি মনে প্রাণে বিশ্বাস করি, ওই যে আপনাকে বললাম রিজিক যদি না থাকে তাহলে আমি কোনো জায়গায় কাজ করতে পারবো না। হওয়া কাজ হচ্ছে, আমি আছি, পরবর্তীতে জানি যে আমি নেই, তার মানে ওখানে আমার রিজিক নেই। তার মানে এই না যে আমি বসে আছি, আমি চেষ্টা করে যাচ্ছি। এটা আমার ইন্ডাস্ট্রি, এখানে যার কাজ আমার ভালো লাগে আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি। যেখানে আমার মনে হয় যে কথা বলার জায়গা আছে, আমি সেখানে বলি যে ভাই আমার আপনার কাজ ভালো, আমি আপনার সাথে কাজ করতে চাই। এবং এটাতে আমি একদমই লজ্জাবোধ করি না, কারণ আমি তো আসলে কর্পোরেট কোনো জায়গায় নেই যেখানে আমি আমার বসকে গিয়ে বলবো, আমি মিডিয়াতে আছি। সো আমি একজন ডিরেক্টরকেই বলবো যে আমি আপনার সাথে কাজ করতে চাই, একজন অভিনেতা বা অভিনেত্রীকেই বলবো যে আমার আপনার কাজ ভালো লাগে, আপনার সাথে কাজ করতে চাই। তো আমি বলি আমি আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি, যেটা হওয়ার সেটা হবে, যেটা হওয়ার না সেটা আসলে যত চেষ্টা করে হবে না। চক্রের শুটিং করার টাইমে অনেক কিছু ফেস করেছেন, শুটিং করার পর বাসায় যেয়ে কি ঘুম হতো? না আল্লাহ, চক্রের শুটিংয়ের টাইমে আমরা ঘুমানোরই সময় পাইনি। এবং আমি এমন একজন আর্টিস্ট, মনে হয় আমার প্রতিদিন প্যাক আপ হতো রাত 2:30, 3টা, কল টাইম থাকতো 7:30, 7টা। না, আমি ভয়ের বিষয়ে ও, কথা ভয়ের বলছি। বিষয়? হ্যাঁ হ্যাঁ, প্রচুর ভয় পেয়েছে। আমাদের শুটিং স্পটেই, আমরা যেখানে শুটিং করছিলাম, প্রত্যেকের সাথেই কিছু না কিছু অদ্ভুত হচ্ছিল। আমার সাথে আসলে শুটিংয়ের পরেও, শুটিংয়ে তেমন একটা হয়নি, বাট শুটিংয়ে যেটা আমার সাথে অদ্ভুত হয়েছিল, ওই যে যখনই আমি কোথাও যেতাম সাদা বা ব্রাউন কিছু দেখতাম না, মানে কুকুর তো তাও একটু আপনি ব্রাউন গোল্ডেন কালারে দেখবেন রাস্তায়, কালোই দেখতাম। এবং একটা কুকুরের সাথে আমার অ্যাক্সিডেন্টও হয়েছিল, ও যে সামনে ছিল ব্ল্যাক কালারের, বোঝার কোনো উপায় নাই। মানে আপনি তো গাড়ি চালালে কি স্পিড ব্রেকার, মানে ব্রেকারটাও দেখতে পারবেন, সেই স্পিড ব্রেকার না কিছু না দেখে মনে হয়নি ওখানে কিছু আছে, দেখে একটা কালো কুকুর লাফ দিয়ে উঠলো। এখনো কি এরকম কালো জিনিস দেখছেন? কালো জিনিস না, এখন তো আরো ভয়ঙ্কর হচ্ছে। ওই যে আমি 3 দিন আগে, মানে আমি জাস্ট ইন্টারভিউ থেকে ব্যাক করছি, অ্যাক্সিডেন্ট করলাম এবং আমার চোখের অবস্থা গেল, মানে ওয়ান আফটার অ্যানাদার কিছু হচ্ছে। আজকে আপনার এখানে আসবো, আমি জাস্ট যমুনার নিচে নেমেছি, নর্মাল গাড়ি থেকে আমি নামছি, আমার পায়ে কিন্তু হিল পরা, আমি হোঁচট খাইনি, কিছু না। একটা আমার একটু ন্যারো তো, একটা গুতা খেলো, তো দেখছি পাটা জ্বলছে। পা খুলে দেখি কি পায়ের যে মানে মেইন একটা আঙ্গুলের সাইড থেকে কেটে লিটারালি ব্লিডিং হচ্ছে। এবং আপনাদের এখানে এসে আমাকে ব্যান্ডেজ করে দিল পায়ে। কিছু না কিছু হচ্ছে, চক্র ঘুরছে আমাদের আশেপাশে। আসলেই। এবার একটু অন্য প্রসঙ্গে যাব। প্রায় 11 বছরের ক্যারিয়ার আপনার, প্রাপ্তির বিষয়ে কি বলবেন? যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ, বাট আমার কাছে মনে হয় আরেকটু পাওয়া দরকার ছিল। মানে আমি যেখানে কাজ করতে যাই, সেটা মডেলিংয়ের জায়গা হোক, সেটা ফটোশ্যুট করতে যাচ্ছি, সেটা অভিনয়ের জায়গা হোক,
আমাকে নিয়ে আমার টিম অনেক বেশি হ্যাপি থাকে, আমার ডিরেক্টর অনেক বেশি হ্যাপি থাকে, আমার প্রযোজকরা অনেক বেশি হ্যাপি থাকে। বাট তারপরও যে আমি আসলে এত কম কাজ করছি, সো আমার কাছে মনে হয় যে আমার সমসাময়িক যারা তারা অনেক আগিয়ে গেছে, হয়তোবা তারা তাদেরটা করতে পেরেছে, আমি পারিনি। তো প্রাপ্তির জায়গা থেকে আমার মনে হয় অনেক কম প্রাপ্তি, আর একটু হলে ভালো হতো। ক্ষুধাটা রয়ে গেছে, অনেক কাজ করতে হবে, অনেক ভালো ভালো কাজ করতে হবে। অপ্রাপ্তিটা আসলে কি কি যদি স্পেসিফিক্যালি কোনো এই কিছু যে বলেন? আমি চাচ্ছি অনেক করে আর একটু রেগুলার কাজ করার জন্য, বাট দেখা যায় আমার কাছে এমন স্ক্রিপ্ট আসে যেটা আসলে রেগুলার কাজ করার মতো না। আবার দেখা যায় যে আমি জানি যে আমি একটা প্রজেক্ট করব, এন্ড মোমেন্টে আমি শুনতে পারি সেখানে আমি না, সেখানে দেখা যাচ্ছে প্রডিউসারের কোনো একজন পছন্দের কেউ করে ফেলছেন বা ডিরেক্টরের, বাট যেটা আমি আগে থেকে ধারণা করতে পেরেছি যে হয়তো বা এখানে আমি থাকবো না। তো এইটা একটা অপ্রাপ্তির জায়গা, যে এখানে আসলে আমার মনে হয় আমি খুব ভালো করতে পারবো যদি আমাকে একটু, যেমন যেটা এই যে এখন যে প্রশংসাটা আমি পাচ্ছি সেটা একমাত্রই পুরো ক্রেডিট গোস টু আমার ডিরেক্টর ভিকি জায়েদ। উনি যদি আমাকে এইভাবে প্রেজেন্ট না করতেন, আপনারা কিন্তু আজকে বলতে পারতেন না, মানে আমাকে দেখতে পারতেন না এত ভিন্নভাবে। তো আমাকেও যে এভাবে প্রেজেন্ট করা যায়, এটা একটা ডিরেক্টরই মানে দেখে চিন্তা করার যে ক্ষমতা তার মধ্যে, যে ওকে আমি এইভাবে প্রেজেন্ট করতে পারবো, বের করে নিয়ে আসতে পারবো। প্রতিটা মানুষ যারা এই কাজ দেখেছে তারা মানে আমাকে ট্যাগ করে লিখেছে, তুই এরকম করতে পারিস, মানে দে আর লাইক কনফিউজড, দে আর ভেরি মাচ, আমি প্রাউড বলবো না, দে আর লাইক, ওরা কখনো বিলিভ করতে পারেনি যে আমি এই ধরনের ক্যারেক্টার করতে পারি বা নেগেটিভ ক্যারেক্টার করতে পারি। সো একজন ডিরেক্টর চাইলে কিন্তু একজন আর্টিস্টকে দেখে সে জানে যে আমি একে ভাঙতে পারবো, একে দিয়ে ভার্সেটাইল কাজ করানো সম্ভব। তো ওই জায়গাটা যদি আরেকটু, অপ্রাপ্তির এই জায়গাগুলো আছে। এবার আমরা একটু তেলুগু ইন্ডাস্ট্রিতে যাব। সাকালা কালা ভাল্লা বুডুর কথা মনে পড়ে? পড়বে না কেন? ওটা হচ্ছে আমার, যদি বলি আমি মানে নায়িকা, এটার সুযোগটা কিভাবে পেয়েছেন? যদি যেহেতু বলি এটা আমি অন্য একটা নায়িকা, ইন্ডাস্ট্রি। হ্যাঁ, যদি বলি আমি নায়িকা, এই যে টাইটেলটা আজকে আপনারা আমাকে দিতে পারছেন, এই টাইটেলটা পেয়েছে আমি সাউথ ইন্ডিয়া, আমার তেলুগু ইন্ডাস্ট্রির মাধ্যমে। এবং এটাও খুব প্ল্যান করা ছিল না, এটা খুব মানে আমি তখন বাংলাদেশের উপরে মোটামুটি একটু রাগ করে 2017-র দিকে আমি দেশে বাইরে চলে যাব, ইন্ডিয়া। অ্যান্ড আমার ওখানে গিয়ে মাথায় ছিলাম মডেলিং করব, নাথিং মোর দেন দ্যাট। সো নিজের পোর্টফোলিও বানিয়ে আমি অনেক জায়গায় পাঠাচ্ছিলাম। একটা এজেন্সি, দে লাইকড মাই পিকচার অ্যান্ড দে মানে কলড মি অন হোয়াটসঅ্যাপ। তো তখন আমাকে বললো যে আপনি কি একটা অডিশনে আসতে পারবেন, হায়দ্রাবাদে আসতে হবে। সো আই ওয়াজ লাইক হিন্দি টিন্দি কিছু একটা হবে, হায়দ্রাবাদ যে তেলুগু ইন্ডাস্ট্রি সেটাও আমার আসলে নলেজে নাই। ওখানে চলেই গেলাম, গিয়ে অডিশন দিলাম। সো মানে ফার্স্টে যেটা ওখানে হয়েছে, ল্যাঙ্গুয়েজ তো তেলুগু ছিল, হ্যাঁ, হ্যাঁ। কিভাবে বলেছেন? মানে আমাকে ফার্স্টে লুক টেস্ট হয়েছিল, লুক টেস্টের দিন আই গট টু মানে আন্ডারস্ট্যান্ড যে হাফ শাড়ি পরিয়ে মাথায় ফুল টুল দিয়ে, তখন আমি বুঝলাম আমি তো সাউথ ইন্ডিয়ান মুভি দেখতাম আগে থেকে, তামিল মুভি, তেলুগু মুভি দেখতাম। তো তামিল তেলুগু এগুলো যে আলাদা এত আমি আসলে তখন জানতাম না। তো ওরা আমাকে লুক টেস্ট করার পর আমি বুঝলাম যে এইটা তো সাউথ ইন্ডিয়ান মুভির জন্য হচ্ছে। দেন আমার যে এজেন্সির মাধ্যমে আমি গেছিলাম, সে আমাকে, আমার যে ম্যানেজার ছিলেন উনি তখন ম্যানেজার হননি আর কি, উনি আমাকে পরে বললেন আপনাকে 4 লাইনের একটা স্ক্রিপ্ট দিব, এটা আপনাকে প্র্যাকটিস করার সুযোগ করে দিচ্ছি। মানে মডুলেশনটাও আমাকে দেখিয়ে দিয়েছিল, মানে একজন ছিলেন আমাকে অ্যাসিস্ট করার জন্য, যিনি দেখিয়ে দিচ্ছিলেন উচ্চারণ কেমন হবে, ডায়লগ কিভাবে বলবো, মডুলেশন মানে কেমন হবে। তো দাঁত ভাঙাভাবে ওটাকে আসলে 1-1.5 ঘন্টা মুখস্থ করে দেন আমি অডিশন দিলাম। জঘন্য অডিশন দিছি আমার মতে, কিন্তু আমার ডেডিকেশনটা দেখেছিল আমার ফুল টিম যারা ওখানে ছিলেন, আমার ডিরেক্টর উনি আমার ডেডিকেশন পছন্দ করেছেন, যে বাংলাদেশ থেকে একটা মেয়ে চলে আসছে জাস্ট একটা লুক টেস্ট করার জন্য, এবং সে নিজের খরচে আসছে, তারা কিন্তু তাদের কোনো কিছু নাই ওখানে। তো আমাকে তারপর বললো আচ্ছা হয়ে গেছে আপনি চলে যান। আমি ব্যাক করলাম বাংলাদেশে। আমার মনে হচ্ছে 10 দিন পরে আমাকে ফোন করে জানায় যে আপনি সিলেক্ট হয়েছেন। অ্যান্ড আই ওয়াজ লাইক ফাইজলামি, মানে লিটারালি আমি মানে ওভার দ্য কল আমি বলছিলাম আমার সাথে কি প্র্যাঙ্ক করা হচ্ছে, ও 31st টাইম ছিল, আমার সাথে কি প্র্যাঙ্ক করা হচ্ছে। তো বললো না, মানে ওরা খুব সিরিয়াস টোনে বলছে না আপনাকে সিলেক্ট করা হয়েছে, আপনি আমাদের মুভি করছেন। দেন আই ওয়াজ লাইক আচ্ছা কোন ক্যারেক্টার, মানে ফার্স্টলি না, আমার মাথায় তখন অনেক প্রশ্ন, একটা অডিশন দিলে কি আর হয়, আর আমি ভাষা জানি না। তো বললো ইউ আর দ্য লিড। আমি বললাম আর ইউ সিরিয়াস, বলে হ্যাঁ। দেন আই ওয়াজ লাইক হাউ মেনি লিডস আর দেয়ার, মানে আমার মাথায় তখন প্রশ্ন মানে কয়টা লিড কি, বলে একটাই লিড আপনি।
আমি বললাম আর ইউ গাইস সিরিয়াস? বললো হ্যাঁ, আপনি চলে আসেন। তারপর চলে যাই, ওখান থেকে কাগজপত্র পাঠাই, এখান থেকে ওয়ার্ক পারমিট নেই, কাজ করি, এই তো দ্যাটস হাউ ইট তারপর স্টার্টেড। ওটা যেহেতু অন্য ভাষায় ছিল, মুভিটা করতে কতদিন টাইম লেগেছে বা ওই ভাষাটা ক্যারি করতে শিখতে কতদিন টাইম লেগেছে? আই এম আ ভেরি কুইক লার্নার। আমি আমার পুরো স্ক্রিপ্টটা এসএসসির এক্সামের মতো A to Z মুখস্থ করে ফেলেছিলাম। আমার স্ক্রিপ্ট যে আমি মুখস্থ করছি সেটা বা নিজে লিখছি বাংলাতে, আমার পুরো স্ক্রিপ্টটা আমার মনে হচ্ছে আমি নিজের হাতে লিখেছিলাম বাংলাতে, উচ্চারণ লিখেছিলাম, মডুলেশনটা আমি রেকর্ড করে নিতাম আমার ডিরেক্টরের কাছ থেকে, এবং এটার অসংখ্য ভিডিও আছে আমি যখন স্ক্রিপ্ট মুখস্থ করছি। ওই ইন্ডাস্ট্রিতেও ইন্টারভিউতে ওরা আমার এই ডেডিকেশনটা দেখিয়েছে যে আমি পুরোটা মুখস্থ করে করে দিতাম, এবং মাঝে মধ্যে হাতে একটু কাগজও রাখতে হতো আমাকে, একটু বা লিখে রাখতে হতো, একটু দেখে দেখে পড়তে হতো। তো মুখস্থ করে করে দেয়া, এইটাই। আবার কখনো দেখা যাবে তেলেগু মুভিতে? ইনশাল্লাহ, প্লিজ দোয়া করেন যেন খুব তাড়াতাড়ি দেখা যায়। নতুন বাংলা সিনেমায় কবে দেখবো? সেটাও দোয়া করেন খুব তাড়াতাড়ি যেন দেখতে পারি। কোনো এবং- হিন্টস নেই? না, ডিরেক্টরদেরকে বলেন না আমাকে বাংলা চলচ্চিত্রে নেওয়ার জন্য। না, হিন্টস আমি আপনাকে একটা দিব যে কথা হচ্ছে, দেখা যাক, আর কিছু না বলি। আবার চক্র 2 তে ফিরে আসি, দর্শক কি ফিল করবে সিরিজ দেখে? ভয়, অ্যাট দ্য সেম টাইম অ্যাওয়ারনেস, যে আমাদের আশেপাশে যে এমন কিছু ঘটতে পারে সেটা নিয়ে যে অ্যাওয়ারনেসটা, মানুষের কার মধ্যে কি আছে, মানুষ ভালো সেজে হয়তো বা আপনার সাথে কি করে ফেলতে পারে, এই অ্যাওয়ারনেসটা আমার মনে হয় চক্র দেখে আসবে, ভয় পাবে, এবং টান টান উত্তেজনা আপনাকে দেয়া হবে, এটাই রিয়েলাইজেশন, এগুলো। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন চক্র 2 নিয়ে? অবশ্যই দর্শককে বলতে চাই, দর্শক চক্র 2 দেখবেন। আমাদের আশেপাশে এমন অনেক ঘটনা ঘটছে, এবং চক্র 2 আসলে তার বাইরে নয়। 2007 সালে ময়মনসিংহে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা অবলম্বনে আসলে চক্র 1 হয়েছিল, সেই থেকেই চক্র 2। সো চক্র 2 আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছু জানাবেন, এবং অ্যাওয়ারনেসটা অনেক বেশি জরুরি। আমার জন্য দোয়া করবেন, চক্র 2 সাথে থাকবেন, চক্র 2 দেখবেন। থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। ভবিষ্যতের জন্য শুভকামনা, আর সাবধানে যাবেন। থ্যাংক ইউ আপু। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন যমুনা টেলিভিশন। শুভরাত্রি।